ক্ষুদিরাম। আমরা এখনো পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, যেখানে আমরা দুদিন ধরে ধর্ণা অবস্থান চালাচ্ছি, এখনো পর্যন্ত আমাদের সেই ধর্ণা অবস্থান চলছে। কিন্তু কাল রাত্রি থেকে এবং আজকে সকালে আমরা অদ্ভুত রকমের একটা পরিবর্তন লক্ষ্য করলাম। সেটা কি? সেটা হচ্ছে যত সময় যাচ্ছে তত যে অবস্থানের জায়গাটা শূন্যস্থানে পরিণত হচ্ছে। সকালে আমরা দেখলাম আমরা প্রায় 100-র কাছাকাছি মাত্র শিক্ষক শিক্ষিকা আছি, বাকি আর কিন্তু তার চেয়ে বাইরের লোকও নেই, বাইরের লোকও খুব কম। তো এই অল্প সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়ে আমরা এখনো অবস্থানটা চালাচ্ছি। কাল রাত্রে আমাদের কাছে চেয়ারম্যানের তরফ থেকে একটা আবেদন আসছিল। আবেদন কি? আমরা জানি আজকে হাইকোর্টে একটা কেস আছে, ওএমআর কেস, ওএমআর পাবলিকেশনের কেস, যেটাকে কন্টেম্প করা হয়েছিল, সেই কেসটা আছে। সেই কেসে উনি যাবেন, বারবার আবেদন করছিল যে আমি যেতে চাই ওই কেসটাতে, তোমরা ছাড়ো, যেহেতু এই কেসটা তোমাদের কেসের সঙ্গে জড়িত, তাই আমি যেতে চাই। কাল রাত্রিতে আমরা আলোচনা করেছি, কিন্তু কাল রাত্রিতে ওনাকে ছাড়া হয়নি। আজ ভোর থেকে আবার দফায় দফায় তিনি আমাদেরকে বলেছেন, আবেদন করেছেন যে ওই কেসটা আমাকে যেতে যাও তোমাদের স্বার্থে। অবশেষে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে যদি আমরা না ছাড়ি, আর যদি ওএমআর প্রকাশ সংক্রান্ত এই কেস কোনো বাধাপ্রাপ্ত বা কোনো খারাপ জায়গায় যায়, তাহলে সেই দায় আমাদের কাছে আসবে। আমরা যেহেতু রিভিউ পিটিশনে যেতে চাইছি, আমরা এমন কোনো জায়গা ফাঁকা রাখবো না যে ফাঁকা জায়গা দিয়ে তারা আমাদেরই দোষারোপ করতে পারে। তাই আমরা মিলিতভাবে যে কয়জন ছিলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি উনি কোর্টে যাবেন। সেই কোর্টে যাওয়ার ক্ষেত্রে আমরা তাকে কয়েকটা শর্তের উপরে ছেড়েছি। এক, ডিআই অফিসে কাল যে যোগ্যদের তালিকা গিয়েছে, সেই যোগ্যদের তালিকাটা আমরা দেখতে চাইব। সেই যোগ্যদের তালিকা দেখে তারপরে আমরা আমাদের স্কুল যাওয়ার যে অবস্থান, সেই অবস্থানটা স্পষ্ট করব। দ্বিতীয়ত মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আমাদের যোগাযোগ করে আজকে যারা টেন্টেড, যাদের লিস্ট গেল না ডিআই অফিসে, তারা টেন্টেড বলে পরিচিত, টেন্টেডদের কীভাবে টার্মিনেশন লেটার দেওয়া যাবে সেই বিষয়। 3, কোনো পরীক্ষা নেওয়া যাবে না। এবং 4, রিভিউ পিটিশনের ক্ষেত্রে যাবতীয় যা কিছু আছে তা আমাদের নজরদারিতে সেটা যেন করেন সেটা। তাই আমরা ছাড়লাম। অনেকে অনেক কথা বলছেন, বাইরের অনেক লোক আছে, কিন্তু আমরা দেখলাম আমাদের লোকের সংখ্যা 100 নয়। আর আমরা এমন কোনো কাজ করতে পারি না এই সময়, কারণ আমরা কোর্টের টিকিটে আটকে আছি। যদি কোর্টে আমরা ওনাকে না ছাড়ি, আর যদি কোনো বিপরীত হয় আর সেই দাগটা আমাদের উপর আসবে, তখন আপনারাই আমাদেরকেও দোষারোপ করবেন। তাই কখনো কখনো আমাদেরকে স্ট্র্যাটেজি একটুখানি নরম, কখনো গরম, একটু কখনো ফ্লেক্সিবল, কখনো স্ট্রিক্ট থেকে আমাদের কাজ করতে হবে। যতক্ষণ আমাদের আটকানো ছিল আমরা আটকেছি, এবং আজকে আমরা আলোচনা করেই ছেড়েছি। এই জন্য যেহেতু কোর্টে উনি যাবেন আমাদেরই ওএমআরের কেস নিয়ে। পাশাপাশি 3জন মহিলা স্টাফকে আমরা ছেড়েছি। এই কারণে ছেড়েছি কারণ তাদের পক্ষ থেকে রিকোয়েস্ট এসেছিল, বাকি আধিকারিকরা সবাই আটকে আছে। মহিলা 3জনকে ছাড়াটাও আমাদের একটা রেসপন্সিবিলিটি, মানবিকতার মধ্যেই পড়ে। তাই মহিলা 3জন ম্যাডাম যিনি ছিলেন, 3জন ম্যাডামকেও আমরা ছাড়ার পারমিশন দিয়েছি। এই হলো 4জনের ছাড়া। বাকিরা কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে এবং আমরা এখনো পর্যন্ত আমাদের অবস্থান চালাচ্ছি। দ্বিতীয় বিষয়, যে বিষয়টা বারবার সবাই আতঙ্কিত হয়ে আছে, আমরা এখানে এসেছিলাম কি উদ্দেশ্য নিয়ে? একটা স্বচ্ছ লিস্টের দাবি নিয়ে, স্বচ্ছ একটা লিস্টের দাবি নিয়ে, যে আমরা একটা আনটেন্টেডদের লিস্ট আমরা দিতে চাইছি। এবং তার আলোচনা আগেই বিকাশ ভবনে করেছিলাম। তারা বলেছিল আমরা লিগাল টিমের সাথে বসে 21 তারিখে সেটা আমরা দেব। যেদিন আমরা আসবো লিস্টের জন্য, তার আগের দিন বিকাশবাবু একটা লাইভ করেছে, আপনারা দেখে নেবেন। বলেছে লিস্ট দিলেই আমি কন্টেম্প মারবো। কেন না? লিস্ট দিতে হলে
থার্ডের পর থেকে লিস্ট দিতে হবে, ফোর্থ থেকে দিতে পারবে না, থার্ড পর্যন্ত দিতে হবে, যেহেতু বাকিটা তাদের জ্ঞান বিশ্বাস মতে সেটা এক্সপায়ারি অফ প্যানেলের অন্তর্ভুক্ত। এসএসসি কিন্তু এটা বলেনি, বলেছিলেন তারাই। এবং যখন মানে আমাদের লিস্টের একটা সম্ভাবনা আমরা রেডি করছি, তখন উনি বলছেন কোয়ান্টেম মান। এখানে এসে সেই বিচিবিচ্ছি একটা সিচুয়েশন আপনারা দেখেছেন তৈরি হলো, এবং আমাদের মধ্যে একটা দুটো ভাগ হওয়ার চেষ্টা করছে, আর সুযোগের সদ্ব্যবহার করছে। আমাদের মধ্যে একটা বিভিন্ন অংশ আছে, তারা পিটিশনারদেরকে নেওয়ার জন্য বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করছে। একটা কথা জেনে রাখবেন, ভালো করে কোর্ট অর্ডারটা বুঝুন। ভাঙার চেষ্টা অনেকে করবে, যদি জুড়ে না থাকেন তাহলে আবার সবচেয়ে বেশি বিপদে পড়বেন। বারবার বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করছেন, এবং পিটিশনারদেরকে নিয়ে কি পলিটিক্স শুরু হয়েছে। আমার কাছে এসো, আমি তোমাকে পাইয়ে দেবো, এই সিচুয়েশন তৈরি হয়ে এখন বিভিন্ন রকমের ফার্স্ট টু থার্ড, সেকেন্ড ফার্স্ট টু থার্ড, ফোর্থ টু আলাদা, এরকম করে পিটিশনের দিকে যাচ্ছে। এবং এই পরিকল্পনা আজকে থেকে তৈরি হয়নি, আগে থেকে এই সূত্র তৈরি হয়েছে। এবার আসল গল্পটা শুনুন ভালো করে, খুব ভালো করে শুনবেন। আমরা কি জানি যে আমাদের প্যানেলটা কেন ক্যান্সেল হয়েছে, কোন কারণ দেখিয়ে ক্যান্সেল হয়েছে? কেউ কি ওই অর্ডার কপিতে চ্যালেঞ্জ করে বলছি, অর্ডার কপিতে কেউ বলতে পারবেন যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে কাউন্সিলিং আলাদা করেনি বলে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে? ভালো করে প্রশ্নটা আপনারা শুনুন আবার। ফার্স্ট থেকে থার্ড আমি নিজে সেকেন্ড কাউন্সিলিং, তাহলে আমি সেফ জোনে, তো হিসাব মতো সেই জায়গায় দাঁড়ালে ফার্স্ট থেকে থার্ড এই কাউন্সিলিং যদি এই কাউন্সিলিংয়ের উপরে ভিত্তি করে কি জাজমেন্ট হয়েছে? হয়নি। এই কাউন্সিলিং ফার্স্ট থেকে থার্ড এইটুকুই শুধু গ্রান্ট করার কারণ, মানে করলে সুপ্রিম কোর্ট মানে পুরো প্যানেলটাকে রাখতো আর বাকিগুলো তো উড়িয়ে দিত, এরকম একটা জাজমেন্টের কথা লেখা আছে? কথা লেখা নেই। এটা ভুলভাবে মানুষকে কনভিন্স করা হচ্ছে, পিটিশনারদেরকে ভুলভাবে মিসগাইড করা হচ্ছে, এবং এই পুরো মাসটাকে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ঢুকাচ্ছে। এখনই আমরা সেটাও লক্ষ্য করেছি, ফের তার প্রমাণ পেয়েছি। বিভিন্ন জোনা বিভিন্নভাবে কেটে কেটে ভাঙতে চাইছে, দলবাজি করা হচ্ছে এখানে। সেই দলবাজির জায়গা থেকে বিভিন্নভাবে ভাঙছে, শাসকেরও লোক এখানে ঢুকে আছে। ওই তিনটে কাউন্সিলিং আলাদা, চারটে কাউন্সিলিং আলাদা, এর উপর রিভিউ দাঁড়িয়ে নেই। ভালো করে শুনুন, আর একটা তালিকা দিলেই রিভিউ থেকে আমরা পাস করে যাব বা জিতে যাব, এটাও ব্যাপার নয়। এখানে খুব 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 ভালো করে শুনবেন। আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে যে কারণে, সেটা হচ্ছে রুট লেভেল থেকে দুর্নীতি হয়েছে, পুরো পরীক্ষা ব্যবস্থাটাই করাপশন, তার জন্য এই কারণ দেখিয়ে ক্যান্সেল হয়েছে। তাহলে রুট লেভেলে দুর্নীতি মানে ফার্স্ট কাউন্সিলিং এর দুর্নীতি সেটা বলছে না, তারও আগে চলে যান, সেকেন্ড কাউন্সিলিং থেকে দুর্নীতি বা থার্ড কাউন্সিলিং থেকে দুর্নীতি এই জায়গা বলছে না, বা ফোর্থ কাউন্সিলিং থেকে দুর্নীতি হয়েছে এটা বলেনি। বলেছে আপ টু নোটিফিকেশন থেকে শুরু করে পরীক্ষা থেকে টেন্ডার সব নিয়ে এই ঘ্যাট পাকানো হয়েছে, যে এই জন্য আমাদের পরীক্ষাটা ক্যান্সেল হয়েছে, এটা দেখানো হয়েছে। কাউন্সিলিং নিয়ে পরে পরীক্ষা ক্যান্সেল হয়নি। তাই কাউন্সিলিং দিয়ে এই মাসকে ডিভাইড করে দেওয়ার যে সুন্দর একটা ছক তৈরি হয়েছে, আর বিভিন্ন রকমের বাবা উৎপন্ন হয়েছে, তারা বলছে আসো, আমি এইখানে এইভাবে করে বলছি। আমরা যে লয়ারদের সাথে মিট করেছি, মানে আমাদের পক্ষ থেকে যারা গিয়েছিল, তাদের মধ্যে আমরা নামগুলো তাদেরকে এখন আর বলবো না। তো আমরা সেইভাবেই স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি। রিভিউ পিটিশন ওইভাবে হয় না, রিভিউ পিটিশন হয় বর্তমান যে অর্ডার কপি আছে সেই অর্ডার কপির লো ফলস দেখিয়ে। বর্তমান অর্ডার কপিতে বলা হয়েছে রুট লেভেল থেকে দুর্নীতি হয়েছে। বর্তমান অর্ডার কপিতে বলা হয়েছে কিছু জন বলছে ও এমআর আমার, কিছু জন বলছে ও এমআর আমার নয়, সেই প্রসঙ্গটা আছে। তাহলে এই যে রুট লেভেলের দুর্নীতি, এটাকে প্রথম কি করতে হবে, যে এটা সঠিক নয় বা ইত্যাদি ইত্যাদি, বা পুরো পরীক্ষা ব্যবস্থা ভুল নয়, এই ব্যাপার নিয়ে কিন্তু রিভিউ পিটিশনগুলো হবে। আমি লিগাল ম্যাটার্স আরও আছে, সেগুলো বলতে চাইছি না। মূল ব্যাপার আপনি মাথায় ধরে রাখুন, আমাদেরকে ভাঙার চেষ্টা চলছে। আপনারা যদি ভাঙতে চান ভাঙতে পারেন। আপনারা যদি মনে করেন যে কোনো লয়ারের জন্য, কোনো লয়ারের অ্যাপিয়ারেন্সের জন্য সুপ্রিম কোর্টে আমরা কেস হেরেছি, তারা আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনারা ভালো করে বুঝে যাচ্ছেন, আজকে রাষ্ট্রপতি পর্যন্ত, আজকে আমাদের রাজ্যে প্রাক্তন রাজ্যপাল তিনি পর্যন্ত, এবং বিচার ব্যবস্থা
এই একটা টানা পড়েন, দড়ি টানাটানি হচ্ছে, কিছুটা একটা সমস্যা চলছে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে আমাদের, সেই ঘটনাটা হচ্ছে স্পেশালি, বারবার বলছি, এই কাউন্সিলিং নিয়ে আমাদের কিন্তু কোনো রকমের কাউন্সিলিংকে কেন্দ্র করে আমাদের প্যানেল ক্যান্সেল হয়নি, হয়েছে কিন্তু অন্য জায়গা থেকে। আর এখন সবাই কাউন্সিলিং নিয়ে পড়ে অন্যদিকে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর আসল জায়গা থেকে আমরা সরে বেরিয়ে যাচ্ছি। তা এটা মান্যতা রাখুন, কোনোভাবেই ভাঙবেন না, আপনার উইথ ইউনিটি থাকুন। কারণ এর মধ্যে বিভিন্ন রকমের শাসক এর মধ্যে একটা টিম তৈরি করে দিয়েছে, নামগুলো আমি বলছি না, বিরোধী একটা রকম টিম তৈরি করে দিয়েছে, আর এক নতুন নতুন এজেন্ট তৈরি করে দেওয়া হয়েছে, এজেন্ট মারফত নানা রকম গল্প চলছে। এগুলো আমাদের কাছে আছে, আমরা প্রকাশ্যে লাইভে বলছি না। তাই আপনাদেরকে বারবার বলছি, আপনারা সজাগ থাকুন। আপনারা আন্দোলন ছেড়ে চলে যাচ্ছেন, আন্দোলন মাঠটা ফাঁকা শূন্য ঘরের মাঠ হয়ে যাচ্ছে, খুব ভালো কথা, আমরা স্কুল যাওয়ার কথাও বলবো, কিন্তু কিছু জিনিস আপনারা মেনে চলুন, তাতে আপনাদের সুবিধা হবে। ওই কাউন্সিলিংয়ের লিস্ট আজ যদি সার্টিফাই করা লিস্টটা এখনই দিয়ে দেয়, তার মানে আপনি এখনই স্কুলে কাল থেকে যেতে পারবেন না, ফিরে আপনাকে শেষ বিচার আসতে হবে কিন্তু রিভিউ পিটিশন থেকেই। আর রিভিউ পিটিশন থেকে যদি ফিরে আসতে হয়, তাহলে এমন কিছু জিনিস আমরা, এমন কিছু স্ট্র্যাটেজি আমরা নিয়েছি এবার, যারা রিভিউ পিটিশন থেকে যেভাবে ফিরে আসার এক্সপিরিয়েন্স যাদের আছে, তাদেরকে আমরা যেভাবে করে ইনভলভ করেছি, তার যেভাবে সেই জিনিস, সেই সিক্রেসিটা আমরা মেনটেন করছি, সেইগুলো আপনারা বোঝার চেষ্টা করুন। তারা কিন্তু ওই দু এক আজে বাজে লোক নয়, আজে বাজে স্তরের লোক নয়। আমরা খুব ভালো ভালো আইনজ্ঞের সহযোগিতা নিচ্ছি, ভালো ভালো লয়ারদের সাজেশন নিয়ে চলছি। তাই বলতে চাইছি, এই ব্যাপারে অ্যালার্ট করছি আপনাদেরকে, আপনারা ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে আপনারা মাথা ঘামাবেন না। আমি আবারও বলছি, আমার সেকেন্ড কাউন্সিলিং, এখানে হুমায়ুন আছে, তার ফার্স্ট কাউন্সিলিং, এখানে অনুরাগ আছে, তারও সেকেন্ড কাউন্সিলিং, বৃন্দাবনদা আছে, এখানে থার্ড কাউন্সিলিং, এখানে যারা যারা আছে সবার থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং এর মধ্যে চিন্ময় এরা আছে, তার মানে হেঞ্জেলা আছে ফোর্থ কাউন্সিলিং। এখানে এমন নয় যে শুধুমাত্র কয়েকজন আছি, যে আমরা ফোর্থ কাউন্সিলিং এর মধ্যে কয়েকজন আছে বলে এরা এরকম করছে, এরকম নয়। এরকম অনেক গুজব রাখানো হবে। গুজবে কান যদি দিতে চান, তাহলে জানবেন শেষ হয়েছে, তার বেশি বাকি নেই। যেটুকু আশা আছে, আইসিইউ থেকে চিতায় উঠবো না আইসিইউ থেকে হেঁটে বেরোবো, এটা আপনাদের ডিসিশন নিতে হবে। নেতৃত্বের ওপর যদি ভরসা না থাকে আলাদা ব্যাপার। যদি মনে করেন যে এতদিন ধরে এই শরীর মন সব নষ্ট করে দিচ্ছি অন্য কোনো স্বার্থে, তাহলে আপনারা ভুল করছেন। যারা অন্য স্বার্থে বলছে, যারা এখানে অন্য স্বার্থের কথা বলছে, তারা নেতা মন্ত্রী পদত্যাগ চাইছে। আমরা কেউ কাউকে পদত্যাগ চাইছি না, কারো এখান থেকে কেউ ভেঙে দিয়ে পুড়িয়ে দিতে চাইছি না। আমরা রিভিউ থেকে জিততে চাইছি। সরকার আমাদের যে নিশানায় আছে, অন্যরা আমাদের সেই নিশানায় আছে। যারা আমার প্যানেলের বিরুদ্ধে বলছে, যারা আমার ক্যান্সেলেশনের বিরুদ্ধে বলছে, সে সরকার হোক আর অন্য পক্ষের কোনো লয়ার হোক, বিরোধী পক্ষের কোনো লয়ার হোক, আবার কোনো অন্য আমার আন্দোলনকে দমানোর জন্য কোনো অন্য বিরোধী নেতা হোক, আমরা কিন্তু সবার জায়গায় দাঁড়িয়ে, সবার বিপক্ষে দাঁড়িয়ে, বিপ্লবীতে দাঁড়িয়ে লড়াইটা লড়তে চাইছি। দয়া করে লাস্ট জায়গায় এসে সম্পূর্ণ যখন একটুখানি জলের উপরে মুখটা বেঁচে আছে, সেখানে ডুবিয়ে দেবেন না। আপনারা ভুল সিদ্ধান্ত নেবেন না। বারবার অ্যালার্ট করছি আপনাদেরকে, বারবার অ্যালার্ট করছি। আপনারা শিক্ষক, আপনারা বোঝার চেষ্টা করুন। আর 3 নম্বর আর একটা বিষয় আছে যেটা বলার, ওকালতনামা সাইন। আমরা কাল থেকে জেলায় জেলায় ওকালতনামা সাইন করার কাজ শুরু করছি। জেলা ভিত্তিক ওকালতনামা সাইনও চলবে, আমাদের অবস্থানও চলবে। অবস্থান কেন চলবে, কি বেসিসে চলবে, সেটাও আপনারা বুঝে নিন। আজকে ওএমআর ইস্যুর যে কেস, সেই কেসটার কি জাজমেন্ট হয় সেটাও আমাদের দেখার দরকার আছে। আমাদের যারা এক্সপার্ট, তারা যে যে সাজেশন দিচ্ছে, সেই সাজেশনগুলো আমরা ওপেন প্ল্যাটফর্মে বলছি না। পলিটিশিয়ানরা অনেক সাজেশন আমাদের দেবে, হ্যাঁ তোমরা এটা করো, ওই ভেঙে দাও, ওইখানে পুড়িয়ে দাও, এটা করে দাও। সেটা পলিটিশিয়ানদের কাজ, কারণ এটার উপরে তার নির্বাচন জড়িয়ে আছে। আমার নির্বাচন জড়িয়ে নেই। পার্টি অফিসে ঢুকতে চাইছি না আমরা চাইছি স্কুলে ঢুকতে। আর স্কুলে ঢুকতে গেলে আমাকে কোর্ট দিয়ে ঢুকতে হবে। এখনই আমাকে কোর্ট দিয়ে ঢুকতে গেলে যেখানে যার চুলের মুঠি ধরা দরকার, সেখানে আমরা চুলের মুঠি ধরে ঝাঁকাবো। যেখানে আমার মাথায় হাত বুলানো দরকার, আমি হাতটাও বুলাবো, শুধুমাত্র এই স্বার্থে যে আমাকে বিউটিশন থেকে ফিরতে হবে। আর যদি আপনারা বিভ্রান্ত হয়ে যান যে এটাই করলে এটাই সলিউশন, তাহলে পরে আমি বলবো আপনাদের তো আছেই, আমাদের সকলের ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা হতে চলেছি। সেটা আপনারা বুঝবেন। দেখুন, গরু যদি ভাগাড়ে পড়ে প্রচুর শকুনের উপদ্রব হয়,
সেই খাদ্য তারা আসে খাদ্য খাবার জন্য, আর গন্ধটা আমাদেরকে ভোগ করতে হবে, এটা আপনারা মনে রাখবেন। গন্ধ থেকে যদি বাঁচতে চাই তাহলে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওই ভাগাড়ের পাশ দিয়ে বাইপাস করে চলা। সেই বাইপাস নীতি নিয়ে আমাদের চলতে হবে, যখন যাকে দরকার পড়বে তাকে আমাদের পক্ষে কথা বলতে হবে, তার জন্য আমরা সেই রকমভাবে বলছি। তাই ওই ডিভাইড অ্যান্ড রুলস যদি করতে যান তাহলে আপনারা বিপদে পড়বেন। আমরা বাঁচবো, আমরা অবশ্যই বাঁচবো, এটা ধরে রাখুন। কারণ রিভিউর মূল গ্রাউন্ডই হচ্ছে মেন পিটিশনটাকে রিভিউ করার কথা বলা। সেখানে কোন কোন পয়েন্টসের উপর রিভিউ হয় সেটা ভাবুন। এখানে মূল কোন জায়গাটাকে অ্যাটাক করা হয়েছে সেটা আপনারা ভালো করে পড়ুন। ইংরেজিতে যাদের অসুবিধা আছে এটা স্বীকার করার তো অস্বীকার করার জায়গা নেই, তারা ট্রান্সলেটার লাগান, বুঝুন কোন জায়গাটা আপনার কোনো প্রবলেম হলে আমাদের লিগাল এক্সপার্ট আছে, তাদের কাছে কথা বলুন। কিন্তু ভুলভাল ডিসিশন নিয়েন না। কোনো অবতার নেই আপনাকে বাঁচানোর জন্য অবতীর্ণ হয়েছে, আমরাই আমাদের অবতার, কারণ আমরা চাকরি হারিয়েছি। তা আমাদের এই বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন। অনেকে অনেক রকমের অবতারের মানে বিজ্ঞাপন দিচ্ছে, সেই বিজ্ঞাপনে যেতে যাবেন না। অনেক রকমের পলিটিশিয়ানের বিজ্ঞাপন দিচ্ছে, যেতে যাবেন না। এটা আমি আগেও বলেছি যে কেউ অবতার হয়ে আমাকে বাঁচাবে না, ঠিক আছে? এখানে সুপ্রিম কোর্টকে দিয়ে আমাকে বাঁচাতে হবে, সরকারও আমার অবতার নয়। তাই আমাকে যার যেখান থেকে যা কিছু কালেকশন করার করতে হবে, এটা 3 নম্বর পয়েন্ট। আর ওকালতনামা সাইনের কাজ কাল থেকে শুরু হচ্ছে, জেলায় জেলায় শুরু হচ্ছে। আপনারা মেন গ্রুপগুলোতে ফলো করুন যে কোন জেলা কোন জায়গায় ওকালতনামা সাইন করছে। এবারও আমরা আলাদা আলাদাভাবে ভেবেছি। আমরা কোর্টটার অবজারভেশন রেখেছি, কোর্টের পরবর্তী যে প্রসেস, যে সমস্ত বিচারপতি বা ইত্যাদি ইত্যাদি তারা যে মানুষগুলো আছেন সবটা ভেবে একটা আইনসম্মত বিশ্লেষণ করে আমরা আমাদের এজেন্ডাগুলোকে আস্তে আস্তে কার্যকর করছি। এটা হচ্ছে কাল থেকে ওকালতনামা সাইনের কাজ। 3 নম্বর, 1 গেল, 2 গেল, 3 নম্বর গেল, 4 নম্বর হচ্ছে যে আমরা এখানে একটা আন্দোলন চালাচ্ছিলাম। সেই আন্দোলন আমরা যখন চালাচ্ছি, আমরা এখানে আসছিলাম কেন না, একটা যোগ্যদের পরিচ্ছন্ন তালিকা প্রকাশ করুক। কিন্তু আমরা দেখলাম যে বিকাশবাবু আগের দিন একটা ভিডিও বানিয়ে ফেললেন, আর তার চালাচামুন্ডাও কিছু বক্তব্য শুরু করলেন যে 3rd থেকে পাবলিশ করতে পারবে না, 4th থেকে পাবলিশ করতে পারবে না। এরাও তাই বললো যে যেহেতু কোর্ট অর্ডারে আছে আমরা ওইভাবে পাবলিশ করতে পারবো না। এই তালিকা প্রকাশ করে ফেলবে আর আমরা চাকরি পাবো, ব্যাপারটা এরকম নয়। কিন্তু ডিস্টারবেন্সটা বুঝুন, ডিস্টারবেন্সটা কোথাও না কোথাও একটা জায়গা আমাদেরকে বাধা আটকে দেওয়ার চেষ্টা। যখন আমরা সরকারকে কোনো একটা জিনিস করতে চেষ্টা করছি, আমাদের গলায় ফাঁসটা কিন্তু শেষ বিচারে কোর্ট পরিয়ে রেখেছে, এটা আমরা অস্বীকার করতে পারি না। কোর্টে কারা কি সওয়াল জবাল করেছে আমরা দেখেছি। তো কোর্টে যখন আমরা ফাঁসিটা আটকে দিয়েছে, আমরা একটা ব্যারিয়ারও তৈরি করে রেখেছি। এইটুকু তুমি করতে পারবে, এইটুকু করতে পারবে না, এইটুকু করলে তোমার এই বিপদ হবে, এইটুকু করলে তোমার এই সুবিধা হবে। তো সেইটুকু আমাদেরকে একটু জেনে বুঝে সেই মাফিক চলতে হবে। কারণ বারবার কোর্টের কন্টেম আমরা খেতে পারি না রিভিউ পিটিশনের আগে। তাই সেখানেও আমাদের একটা স্ট্র্যাটেজি রেডি রাখতে হবে, কি করলে আমরা ওই অর্ডার কপিটাকে ভায়োলেট করব না, আবার আমাদের কাজগুলোকে হাসিল করব, সেটাও করতে হবে। আরও একটা জিনিস, বিভিন্ন জনা বিভিন্ন মতামত দিতেই পারে, কিন্তু পাবলিক সিম্প্যাথি যদি আমরা হাসিল করতে চাই তাহলে আমাদেরও কিন্তু পাবলিকের কথা মেনে বা পাবলিকের কথা ভাবতে হবে। কারণ পাবলিককে আমাদের দরকার, আমরা ইনোসেন্স সেটা পাবলিককে আমাদের বোঝাতে হবে। আমরা এখানে বসে আছি, বাস যাচ্ছে, বাসের কন্ট্রাক্টর বা 3 জন যাত্রী আমাদেরকে বললো, স্যার এখানে কি আপনারা এগুলো আটকেই রেখে দেবেন? আমরা বললাম, স্যার আমাদের তো বুঝতেই পারছেন, তারা আমাদের সবাইকে চিনে গিয়েছে, তা আমাদের কি অবস্থা? বলছে হ্যাঁ সে তো বুঝতেই পারছি, আপনারা চালান, চাকরিটা আপনাদের কিন্তু যাতে হয়, আমরাও কিন্তু তাকিয়ে আছি। তাই যে পাবলিক সিম্প্যাথিটা আমরা পাচ্ছি, আমরা যোগ্য হিসাবে পাচ্ছি, পাবলিকের সিম্প্যাথিটা আমরা যেভাবে পেয়েছি সেটা যেন কোনো রাজনৈতিক প্রভাবে বা কোনো মানে ভোট সর্বস্ব রাজনীতি তো আছেই, কিন্তু একটা কেউ আমাদেরকে মিসইউজ করবে, সেই ভোট সর্বস্ব রাজনীতির জায়গায় দাঁড়িয়ে যেন আমরা এমন মিসইউজ না হয়ে যায় যে সাধারণ মানুষের যে সিম্প্যাথি সেটা আমাদের মধ্যে আছে সেটা নষ্ট না হয়ে যায়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আন্দোলনের মধ্যে আমরা দেখলাম এমন বহু বেনজল ঢুকে আছে যারা পিটিশনারই নয়, তারা আমাদেরকে ঠিক করে দিচ্ছে, এটা করতে হবে, ওটা করতে হবে। প্রথম বুঝতে পারছিলাম,
আস্তে আস্তে বুঝতে শুরু করলাম, তাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে সার্ভে করা শুরু করলাম। তারপরে বুঝলাম যে এরা আসলে পিটিশনারই নয়, অথচ তারা আমাদেরকে ডিমান্ড করছে এটা তোমরা করবে, আর আমাদেরকে তাদেরকে কনভিন্স করছে এটাই করা উচিত। তাই আমরা বুঝতে পারছি যে আমাদের যে আন্দোলন, যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে কেস জেতার আন্দোলন, সেটা হচ্ছে চাকরি বেরানোর আন্দোলন। তো সেই কেস জেতা চাকরি বেরানোর আন্দোলনটা আমাকে যদি পরিপূর্ণভাবে চলতে হয়, তাহলে আমাকে সবাইকে নিয়ে চলতে হয়। বিরোধী যারা রাজনীতি দল আছে তাদেরকে আমরা বারবার আবেদন করেছি, এখনো করছি, আপনারা আসুন, আমাদের কথা বলুন, আমাদের কথা বলুন। কালকে মীনাক্ষী মুখার্জি এসছিলেন, কিছুদিন আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন। আমরা মঞ্চের তরফ থেকে কাউকে গো ব্যাক স্লোগান দিইনি, মঞ্চের তরফ থেকে আমরা গো ব্যাক স্লোগান দিইনি, আবারও বলছি দিইনি। কিন্তু আমরা কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম, প্রশ্নও ঠিক নয়, প্রশ্নের মধ্যে দিয়ে একটা সাহায্য আমরা চেয়েছিলাম, সেটা আমাদের ভুল নয়। আমরা কিছুজন বলেছি যে আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের ওয়েলকাম করছি, কিন্তু কয়েকটা জিনিস আমরা বলতে চাইছি যে আমরা যে কাজটাই করতে চাইছি বিকাশবাবুরা কেন বাধা দিচ্ছেন, আপনারা কেন তাদেরকে বলছেন না যে এইগুলো অন্তত যোগ্যদের জায়গায় আপনারা যোগ্যদের পক্ষে কথা বলুন। অযোগ্যদের কি আপনারা করতে পারলেন, স্কুল সার্ভিস কমিশনের কি করতে পারলেন, মুখ্যমন্ত্রী আপনারা কি করতে পারলেন, শিক্ষামন্ত্রীকে আপনারা কি শাস্তি দিতে পারলেন, সুপার নিউমারি পোস্টে আপনারা কি করতে পারলেন, পারেননি। কিন্তু আপনারা যদি সিম্পল কথাটা বলতেন যে কোর্টকে যে আপনি সেগ্রিগেশন, আমরা সেগ্রিগেশন চাইছি, অযোগ্যদের তাড়ান, আর অযোগ্যদের জায়গায় যারা যোগ্য ওয়েটিং ক্যান্ডিডেট তাদেরকে আপনারা জায়গা করে দিন, এতে কি হতো, আমরাও বাঁচতাম, আর যাদের জন্য আপনি পিটিশন ফাইল করেছিলেন, যারা এতদিন ধরে রাস্তায় পড়ে পড়ে আন্দোলন করছিল, তারাও বেঁচে যেত। আপনারা কি সেটা করেছিলেন? করেননি। আমরা এটাই বলতে চাইছি, আগামী দিনে যে রিভিউ পিটিশন, সেখানে উনি যেন একটু ফ্লেক্সিবল হন, অন্তত আমাদের যোগ্যদের প্রশ্নে। এটা আপনাদের রাজনীতির জায়গা থেকেও ভালো। আপনাদেরকে আমরা, যে আপনারা চাইছেন যে একটা এমন একটা জায়গা হোক, এরা চাকরি হারিয়ে বসে থাকুক, যদি এটা চান যে আমরা এরা চাকরি হারিয়ে বসে থাকুক, বিধানসভায় এরা রাস্তায় থাকবে, আর আমরা এদেরকে তাকিয়ে তাকিয়ে ক্যাম্পেনিং করব, যেমন ভাবে গান্ধী মূর্তি পাদদেশে লোকগুলোকে দেখিয়ে দেখিয়ে ক্যাম্পেনিং করা হয়েছিল। তারা আজকে কোথায়? তাদেরকে আজকে কোথায় পেলেছেন আপনারা? কি কি পেলো তারা? তাদের সঙ্গে কি আমার কথা হয় না? ওয়েটিং আন্দোলনটা তো আমি শুরু করেছিলাম, তাদের সঙ্গে তো আমি চাকরি পাওয়ার পর পর্যন্ত, দুদিন আগে পর্যন্ত থেকেছি, আমি তো জানি তাদের পালসটা কি আছে। দুজন একজন ওয়েটিং ক্যান্ডিডেটকে তুলে নিয়ে আপনি কেস করলেন, আর তারপরে পুরো ওয়েটিংটাকে দলে ভাসিয়ে দিলেন। যোগ্য ওয়েটিংটা কি দোষ করেছিল? কেন আপনারা এই ডিমান্ডটা করলেন না? অযোগ্যদের তাড়িয়ে দিন, যোগ্য ওয়েটিংদের নিয়োগ করুন, আমরাও বাঁচতাম, তারাও বাঁচত। তাহলে এই রাজনীতিটা হচ্ছে। কখনো যোগ্য ওয়েটিংদেরকে রাস্তায় দাঁড়িয়ে আঙুল তুলিয়ে দেখা হচ্ছে, দেখো দুর্নীতি হয়েছে, ওরা বঞ্চিত হয়েছে। কখনো আমাদেরকে দাঁড়িয়ে দিয়ে বলা হচ্ছে দুর্নীতি হয়েছে, এরা বাদ গিয়েছে। এটা নয়। পিটিশনারদেরও বলছি, যারা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে 2016 SLST শিক্ষক শিক্ষিকা, তারা ভালো করে বুঝুন, আমাদেরকে যদি জিততে হয়, এই সমস্ত রকমের যে অব্যবস্থা তৈরি হচ্ছে আমাদের বিরুদ্ধে, সবাইকে জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা নিজস্ব রাজনীতি আছে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, নানান রকমের রাজনীতি আছে, আমাদের নিজস্ব একটা রাজনীতি আছে। এখানে যারা 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন বা শিক্ষাকর্মী বন্ধুরা যারা আছেন, তারা কি ভোট দেয় না? তারা ভোটও দেয়, ভোট পরিচালনাও করে। কোনো না কোনো দলকে তারা ভোট দেয়। কে চ্যালেঞ্জ করে বলবে বলুন তো যে 19,000 যোগ্য শিক্ষকের মধ্যে তৃণমূলের সমর্থক নেই? আমি বলছি আছে। কে চ্যালেঞ্জ করবে বলবো বলুন তো যে এদের মধ্যে কেউ সিপিএম এর সমর্থক? আমি বলছি আছে, প্রচুর আছে। আমি চ্যালেঞ্জ করছি এদের মধ্যে বিজেপি সমর্থক আছে, আমি চ্যালেঞ্জ করছি এদের মধ্যে কংগ্রেসের সমর্থক আছে। সব রকমের মানুষ আছে যারা বিভিন্ন দলকে সমর্থন করে, কিন্তু এই সব রাজনীতি এরা চাইছে না। এরা অন্য রাজনীতিটা চাইছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা অন্য একটা রাজনীতি চাইছে, সেটা তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং তাদের ভবিষ্যতে চাকরি সুনিশ্চিতের রাজনীতি। এটা কেন বুঝছেন না? কিছু মানুষকে ঢুকিয়ে রেখে দিয়েছে, তারা শুধু অন্যরকম ভাবে মাসকে মোটিভেট করার চেষ্টা করছে। কেন? আমি তো বলছি সরকার চোর, 100 বার চোর। সরকার আমার চাকরি চুরি করেছে,
তাই সরকারকে কি দায় নিতে হবে না যে সে আমার চাকরি ফিরিয়ে দেবে? তা আমাদের স্পষ্ট দাবি, কমিশন বা সরকার কিভাবে আমাদের বাঁচাবে, কোন কোন প্রক্রিয়ায় বাঁচাবে, আধখানা থেকে ফুল, ফুল থেকে আধখানা কামড়ে না আছড়ে বাঁচাবে, সরকার কমিশন বুঝুক। আমরা ইন্টারফেয়ার করব না তাদের, আমরা শুধু নজরদারি করব যে তারা আমাদের বাঁচানোর নামে অযোগ্যদেরও বাঁচাচ্ছে কি। এটা শুধু আমাদের টার্গেট। যোগ্যদের বাঁচানোর প্রশ্নে তারা যা যা স্ট্র্যাটেজি নেবে নিক, আমরাও তো রিভিউ করব। আমাদেরও নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে। আমাদের বাঁচার প্রচুর রাস্তা আছে, প্রচুর রাস্তা বন্ধ হয়ে যায়নি। সেই রাস্তাগুলো আমরা খুঁজে 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 বের করেছি, কখনো আইনবিদদের কাছে গিয়ে, কখনো উচ্চপদস্থ কিছু লোকের কাছে গিয়ে। তাই আপনাদের বলছি, আমরা যে জায়গা তৈরি করেছি সেটা সহজে ভাঙতে দেবেন না। ভাঙতে যদি দেন কেউ বাঁচবেন না। আসুন, এইরকম একটা দুর্যোগের অবস্থায় আমরা বেঁধে বেঁধে থাকি। কাল থেকে জেলায় জেলায় আপনার ওকালতনামা সাইন করুন, সেখানে আপনাদের লোকেরা থাকবে, পিটিশনাররা থাকবে, মানে আপনাদের জেলা লিডাররাও থাকবে। প্রয়োজন হলে আমি নিজেও ওই প্রত্যেকটা জেলায় জেলায় যাব এবং জেলায় জেলায় আমাদের লোক পাঠিয়ে আপনাদেরকে ক্লোজ জায়গায় বসিয়ে আমরা বহু কথা বলবো। সাউথ 24 পরগনায় একটা মিটিং হয়েছিল, ইনডোর মিটিং, সেখানে আমরা অনেক কথা খোলামেলা আলোচনা করতে পেরেছি, কিন্তু এখানে আমরা খোলামেলা আলোচনা করতে পারছি না। তাই মানসিক যদি স্যাটিসফ্যাকশন আসতে হয়, যদি আমরা আপনাদের সব স্ট্র্যাটেজি বলতে পারতাম মন খুলে, তাহলে আমি শিওর যে আপনি বুঝতে পারতেন আমাদের পথটা কতটা সুন্দর, পরিচ্ছন্ন এবং আমাদের বাঁচার জন্য কতটা এফেক্টিভ। কিন্তু যেহেতু আমরা বলতে পারছি না, তাই আপনাদের মধ্যে একটা হেজিটেশন তৈরি হচ্ছে, কেন কিছু বলছে না, কেন কিছু বলছে না। মনে রাখবেন, বলছি না এই কারণেই যাতে আমরা বাঁচতে পারি। আর যদি আপনাদের শুনতে হয় তাহলে আপনার ইনডোর মিটিংয়ের ব্যবস্থা করুন। পিটিশনার ওয়াইজ আমরা যাব, পিটিশনারের বাইরে আমরা কাউকে অ্যালাউ করবো না। অনেক কথা বলবো, কাদের সাথে মিশছি, কি কথা বলছি, কোন থেকে যাচ্ছি, কোন আইন দিককে লাগাচ্ছি, সব বলবো। আপনারা শুধু এইটুকু ভরসা রাখুন। আর ওই একে ধরে ওকে ধরে এ বলছে তাই বলছে, কাকে কান নিয়ে গেল, এখানে ছুটে যাচ্ছি, যাবেন না, তাহলে বিপদে পড়বে। এইটুকুই বলবো। চলুন, আমরা যেমন সুসংগত সুশৃঙ্খল ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আমরা আগামী দিনে দুটো কর্মসূচি রাখবো। একটা হচ্ছে, দুটো হিডেন এজেন্ডা আমাদের আছে, সেটা এখনো আমরা জমিয়ে রেখেছি। আর আমরা দিল্লি রামলীলা ময়দান এবং কলকাতা দুটো জায়গাতেই আমরা কিন্তু অনশন আন্দোলন শুরু করব। তার কারণ আমরা বারবার বলছি যে আমাদের সঙ্গে অবিচার হয়েছে, আমাদের বিবেচনা করা হয়নি। এই বিবেচনা করা হয়নি, তা বহু পক্ষ থেকে হয়েছে। তাই আমরা লড়াইয়ের মধ্যে দিয়েই এবং সুপ্রিম কোর্ট থেকে আমরা আশাবাদী আমরা রিভিউ পিটিশনে জিতবো এবং আমরা শুরু করবো। বাস এটুকুই বলছি। হ্যাঁ।